আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাশনাল হোসেন বলছি। আমি বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক। আমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট 1999 সালে। আর এরপরে বুয়েট ম্যাটেরিয়ালস মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে 2015 সালে আমি পিএইচডি কমপ্লিট করছি জুট ফাইবার পলিমার কম্পোজিটের উপরে। কিন্তু এখন যে বিষয়বস্তুটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে ইউরিয়া সার বা কৃষিজ যে পণ্যগুলো এগুলোর যে বিপণনের যে বিষয়টা, বিশেষ করে সার, এটা যে বিপণনের বিষয়, এটা প্রথমে বেশ 80-র দশকে 90-র দশকে বিএডিসিতে ছিল। তো তারপরে এটা ডিলারশিপে যায়। তো আমি 2005 সালে এর দিকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে যে জিয়া শাখাখানা যেটা ছিল আশুগঞ্জে, যেটা বর্তমানে আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছে, সেখানে কর্মরত ছিলাম 2005 থেকে 2008 পর্যন্ত। তারপর আমি পিএইচডি করতে চলে যাই স্যান্ডউইচ প্রোগ্রামে বেলজিয়ামে, ক্যাথলিক ইউনিভার্সিটি লুবেনে। যাই হোক, তো সেই সময় সার বিপণনের ক্ষেত্রে দেখছি যে মাঝে মধ্যেই খবর আসতো যে সারের দাম বেড়ে গেছে, সারের দাম কমাতে চাওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হয়, ডিলারদের যে অ্যালটমেন্টগুলো থাকে সাধারণভাবে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, ডিলারদের অ্যালটমেন্ট যেটা থাকে সেইটাতে তারা যেটা করে, তারা যে পেপারসটা নেয় তাদের এলাকাতে যে সারটা নিয়ে যাওয়ার কথা, সেইটা তারা নিয়ে যেতে গেলে তারা কাগজটা বিক্রি করে দেয়। সাপোজ একজন ডিলারের হলো অ্যালটমেন্ট হচ্ছে 200 টন, সে তার এলাকায়, সেটা যেটাই হোক না কেন, সে তার কনজিকিউটিভ এলাকায় সে নিয়ে যাবে। কিন্তু সে নিয়ে যেতে যেটা করে, সে কাগজটা অন্য হাতে বিক্রি করে দেয়। দেখা যায় যে সে হয়তো 2 টাকা পার কেজিতে সে হয়তো লাভ বিক্রি করে দিচ্ছে। তার মানে ফার্টিলাইজারটা বের না হতেই সে তার লাভটা নিয়ে নিচ্ছে। এরপরে দেখা গেল যে সে হয়তো আরেকজনের কাছে বিক্রি করে, আরেকজনের কাছে পেপারসটা বিক্রি করে। আলটিমেটলি ট্রাকে সার লোড হয় ঠিকই, লোড হওয়ার পরে তারপরে দেখা যায় যে এইটা হয়তো পার্টিকুলার একটা সিন্ডিকেটের একটা সেন্টারে যেয়ে পৌঁছায়। তারপরে সেখান থেকে ডিস্ট্রিবিউট হয় বিভিন্ন লোকাল ডিলারদের নাম করে বিভিন্ন লোকাল ডিস্ট্রিবিউট হয়। এবং এখানে মাঝখানে গাড়িতে চাঁদা, বিভিন্ন জায়গায় চাঁদা, এইসব বিষয়গুলো ছিল। এখন সেগুলো আছে কি না জানি না, কারণ 2009 সালে আমি আমার চাকরি থেকে রিজাইন দিই। পরে যেহেতু আমি পরে চাকরিতে জয়েন করি নাই, এই জন্যে আমাকে 2011-12 দিকে ডিসমিস করা হয়। যাই হোক, সেটা একটা সে যেদিকে দিয়ে আমার চলার কথা ছিল সেদিক দিয়েই চলছি। তো এটা তো হলো একটা ব্যাপার। এইভাবে হলো সার বিপণনের ক্ষেত্রে সমস্যার কারণে আমরা সারের দামটা বেশি হয়। যেমন আমি নিজে বর্তমানে কৃষির সাথে জড়িত, আমি 28 টাকা কেজিতে ইউরিয়া কিনি। অন্যান্য সারের দামও এভাবে এটা হয়, যেটাতে অ্যাকচুয়ালি কৃষিতে যে হলো কৃষককে যে হলো একটু ছাড় দেওয়া হবে, সেই ছাড়টা আসলে কৃষক পায় না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যখন হলো 111-এর পূর্বে যে গভর্নমেন্টটা ছিল, সেই সময় সারের দাম যেটা ছিল সেটা ছিল হচ্ছে, মানে রিয়েল ফ্যাক্ট হচ্ছে যে আমি যেহেতু সার কারখানায় চাকরি করতাম, আমি জানি 8,000 টাকা 8,500 টাকা প্রোডাকশন কস্ট ছিল। ডিলারদের কাছে সেল করতে হতো 5,500 টাকা টন। অনেক ক্ষেত্রে দেখা যেত যে ডিলাররা শুধু সারের পেপার বিক্রি করেই তারা স্থির থাকতো না। তারা বিভিন্ন সময় এই সারটা এমন কোনো সোর্সে দিত যেটাতে সারটা দেশের মধ্যে থাকতো না। তো যার কারণে সারের একটা ক্রাইসিস থাকতোই সব সময়। তো বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থায় আছে, তাতে যদি সার কারখানাগুলোতে পরিপূর্ণভাবে সার সরবরাহ করা হয়, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে সার কারখানায় যে ইকুইপমেন্টগুলো আছে, যেগুলো ডেপ্রিসিয়েশন ভ্যালু পার হয়ে গেছে, সেইটা পার হয়ে যাওয়ার পরেও সেই ইকুইপমেন্টগুলোকে এখনও বিভিন্ন ধরনের জোড়াতালি দিয়ে সেটাকে ব্যবহার করতে হচ্ছে। তো এইটা একটা বড় সড়ো মানে ডিমেরিটস। কারণ যেটা স্ক্র্যাপে যাওয়ার কথা, আমি নতুন একটা রিপ্লেসমেন্ট পাওয়ার কথা, সেক্ষেত্রে অনেক সময় আমি যখন ছিলাম সেই সময় এরকম প্রশাসনিক ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন প্রশাসনিক ব্যক্তিবর্গ আমাদের এইভাবেও বলছেন যে এতদিন চললে এখন চলবে না কেন। ব্যাপারটা তো রান্নার হাঁড়ির মতো না, এটা অনেক বিভিন্ন ধরনের স্পেশাল অ্যালয়ের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, যেগুলো ছাড়া একটা ইন্ডাস্ট্রি চলবে না।
এটা একটা বিশাল একটা প্রসেস, একটা ফার্টিলাইজার, ইউরিয়া ফার্টিলাইজারের যে প্রসেস যেটা, সেই কারণে সেদিক দিয়েও যেমন নজর দেওয়া প্রয়োজন। তারপরে সার পাচার রোধের ব্যাপারটা যেটা, সেটাতেও নজর দেওয়া প্রয়োজন। এমনকি যে বিপণন ব্যবস্থা, যে সাপ্লাই চেইন যেটা আছে, এটা প্রপারলি প্রত্যেকটা ডিলার তাদের সারটা নিচ্ছে কি না, এমনকি নিয়ে তারা প্রপারলি তার এলাকায় সেটা ডিস্ট্রিবিউট করতেছে কি না, সেক্ষেত্রে হলো সারের সঠিক বিপণন হবে। যেমন এখন সরকারখানা থেকে হয়তো 13,000 13,500 টাকা টনে হয়তো সার বিক্রি হয়, সেইটা যদি কৃষক 15 টাকা কেজি হিসাবে পায় তাহলে, বা 16 টাকা কেজি হিসাবে পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সার এটা হলো কৃষকের জন্য লাভজনক হবে। কেননা 28 টাকা বলতে গেলে প্রায় 2 কেজিতে যেটা সে পেত, 2 কেজি যে টাকায় 2 কেজি পেত, সেটাতে সে এখন হলো 1 কেজি পাচ্ছে। সুতরাং বিএডিসি যেটা আছে সেটাকে আবার এটার সাথে ইন্টারফেস করতে হবে, এবং প্রপার মনিটরিং, প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং সব জায়গায় আপনার অ্যাডমিনিস্ট্রেশনের এটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদেরকে এটাতে হলো ইনকর্পোরেট করতে হবে, এবং এক জায়গাতে স্থির রাখা যাবে না। সেক্ষেত্রে মানে কোনো ব্যক্তিবর্গকে এক জায়গায় সে থাকবে, তার দেশের বাড়ি অমুক বিভিন্ন ধরনের সুবিধাতে যাতে সে না থাকে, সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রেই কেবলমাত্র সারের দামটাকে ম্যানেজেবল পর্যায়ে রাখা সম্ভব। এটা সব ধরনের সারের ক্ষেত্রেই সম্ভব, কিন্তু এই ধরনের এই বিষয়ে নজরদারিটা এভাবে যদি হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম।